শাহজাহান তন্ময়, লেখনীতে নাবিলা ইক্স, পর্ব সংখ্যা ৭৬। শাহজাহান বাড়ি সকলে কমিউনিটি সেন্টার থেকে ফিরে বসবার ঘরে গুটি গেতেছে। থমথমে পরিবেশ বিরাজমান। ক্ষণে ক্ষণে নিস্তব্ধতা ভেঙে কান্নার শব্দ তুলছে জাবেদা বেগম। কান্নারত তার বাম হাতে নিজের বাম পাশে খুব যত্নের সাথে আগলে নিয়েছে তন্ময়। সে এখনও শুভ্র রঙের পায়জামা পাঞ্জাবি পরে আছে। পরিবর্তন আর হয়ে ওঠেনি। এখন জাবেদা বেগমের মাথা দুর্বলভাবে দুলে আছে তন্ময়ের চওড়া কাঁধে। তার মিহি কান্নার স্বরে বড়ই যন্ত্রণার। তন্ময় সান্ত্বনার কথাবার্তা তেমন বলতে পারে না। অগত্যা মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, যেমন ভাবে মা তার আদরে হাত আঁচলে হাত বুলিয়ে দেন ঠিক সেইভাবে। মোস্তফা সাহেবের চোখের ভেতরে এখনো রক্তি, তবে তিনি আগের চেয়ে অনেকটা নিজেকে সামলে নিয়েছেন। পিঠ এলিয়ে দিয়েছেন সোফায়, এক চিলতে চেয়ে আছে শূন্যে। এই দৃষ্টি তন্ময় দীর্ঘশ্বাস ফেলে অগোচরে। পরপর অরুর খোঁজ করে তার চোখ দুটো। অরু সিঁড়িতে বসে আছে, হাতে গাল রেখে, মুখে দুঃখিনী ভাব আনিয়ে রাখলে ওর চঞ্চল চোখ দুটো বেইমানি করে বসে আছে। লাজুক সরল চোখ দুটো বোধহয় আরো অভিমান করতে পারছে না। সুন্দর চোখ দুটো সবার মুখের ভঙ্গিময় অগ্রাহ্য করে সাথে দেখছে। ওর চঞ্চল সেই দৃষ্টি একবার ঘুরিয়ে নিয়ে থমকালো তন্ময়ের রক্তময় চোখে। তন্ময় চেয়ে থাকতে দেখি হকচকিয়ে উঠে ক্ষণিকের জন্য, ফের চোখ দুটো ছোট ছোট করে দুঃখিনী অভিনয়ে ব্যস্ত হয়ে পড়ে। তন্ময়ের হাসি পায়। কি বিশ্রী ব্যাপার, মেয়েটা তাকে নষ্ট করে ফেলছে। তাহলে এক পরিস্থিতিতে হাসার মতো ছেলে কি সে? কখনোই না। নিত্যদিনে এমনও তো তার হাসি আসতো না। মানুষ কৌতুক করে হেসে গড়াগড়ি খেলেও সে নির্বিকার মানুষ, তার মোটেও মজা মনে হতো না। তাহলে হাসবে কি করে জোরপূর্বক? কিন্তু এখন দেখা দিল তার এই মেয়ের অনর্থ ব্যবহারে। কথাবার্তাও বেশ হাসছে, পারছে না শব্দ করে হাসছে। কি আশ্চর্য! এমনও হয়, হয়তো এই যে হচ্ছে। ওরু উঠে এদিকে আসছে। আনোয়ার সাহেব বসে আছে উত্তর দিকে দিভানে, ম্যাগাজিন দেখতে খুব চিন্তিত দৃষ্টিতে। অরু তার বাবার পাশে গিয়ে বসেছে। এ সময় হঠাৎ করে খুব অপ্রত্যাশিত দুজন তাড়াহুড়া পায়ে দুয়ারে এসে দাঁড়িয়েছে। বধূ বেশে সাবিয়া আর তার পাশে বর বেশে আয়ন। সাবিয়া কাছে হেঁচকি তুলছে, চোখ দুটো সাংঘাতিক লাল। মেকআপ নষ্ট করে জুবুদুবু দুর্দশা। আয়নও স্বাভাবিক নেই, চোখের ভেতরটা রক্তিম অদ্র। মোস্তফা সাহেব চমকে দাঁড়িয়ে পড়েন। তিনি দাঁড়াতেই সাবিয়া দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে তার বুকে। ধাক্কায় টলমল করে কিছুটা পিছিয়ে গেলেন মোস্তফা সাহেব। পড়ে যেতেই পারতেন, কিন্তু তার আগে তন্ময় উঠে গিয়ে ধরলেন মোস্তফা সাহেবের পেছন দিকটা। দুহাতে ধরে ফেললেন বাবার দুর্বল কাঁধ। জাবেদা বেগম কেঁদে কাছে যেতেই তাকে জড়িয়ে নিল সাবিহা। তাদের কান্নার শব্দে উপস্থিত বাকিরাও কেঁদে ফেলেছে। তন্ময় অপ্রস্তুত বিঘ্নিত আয়নের কাছে গিয়ে কাঁধে হাত রাখে। তার প্রশ্নোক্ত দৃষ্টি দেখে আয়ন ম্লান কণ্ঠে জানায়, ভাই সাবিয়া কেঁদেই যাচ্ছে, কোনোভাবে ওকে শান্ত করতে পারছিলাম না। আমি ওর কান্না সহ্য করতে পারিনি, তাই নিয়ে চলে এসেছি। আয়নের এই উক্তি শুনে আবেগে আপ্লুত হয় ওরু। উড়ি উড়ি পদচারণে এগিয়ে এসে তন্ময়ের পাশে আয়নের দিকে আদরের চোখে বিমোহিত স্বরে বলে, ভাইয়া তুমি কত ভালো, কত চমৎকার তোমার ব্যক্তিত্ব। মুহূর্তে তন্ময়ের দুই ভুরু কুচকে আসে, তরক চেয়ে পাশে। ওর মুগ্ধ চোখে তাকানো আয়নের বলে যাচ্ছে, আপুকে কত বোঝো তুমি ভাইয়া, আপু খুব লাকি তোমাকে পেয়ে, তুমিও আপুকে পেয়ে। তন্ময় ভুরুদয়ের মাঝখানে ভাঁজ আরো কয়েক ধাপ দৃঢ় ঘন হয়। মেজাজটা নষ্ট হয়ে গেল। আয়ন ব্যাপারটা বুঝে আনমনে হাপিতে করে উঠল। ওর উদ্বিগ্ন সামনে এসে আলতো সরে আছে। এতে ওর আগ্রহ বিন্দুমাত্র নেই। সে পিছু পিছু গিয়ে আরো কিছু প্রশংসার পানি ঝাড়তে ব্যাকুল। তন্ময় খুবই স্বর্ণপর্ণে ওর পথের মধ্যে বাধা রেখে দাঁড়ায়। মেয়েটা তো তাকে বড্ড জ্বালায়। এত মিষ্টি করে প্রশংসা করতে হবে কেন? অদ্ভুত তো। তন্ময় প্রেমিক হৃদয় তো এসব মানবে না, এসব সইবে না। ওর সাথে সে কিছুক্ষণ কথাই বলবে না। অবুঝ মেয়ে মানুষ। ইতিমধ্যে সাবিহা মা বাবাকে ছেড়ে ভাইয়ের দিকে এগিয়ে আসছে।
তন্ময় এক হাত আগলে নিল সাবিয়াকে, মাথায় হাত বুলিয়ে দিল। সাবিয়া কাঁদতে কাঁদতে অরুকেও একসময় টেনে নিল তাদের দুজনের মাঝে। তিনজনে একত্রে দেখে আকাশ আর রবি আর দীপ্ত ছুটে এসেছে। কাকে ধরে কে কাঁদবে অজানা, তবে উপস্থিত মেয়ে জাতের সবগুলি কাছে। তন্ময় আশ্চর্য, হতবিম্বল। এতক্ষণ আগে অরু হাসছিল লুকিয়ে লুকিয়ে, আর এখন এমনভাবে কাছে যেন শ্বশুরবাড়ি তুলে দেওয়া হচ্ছে তাকেই। কেঁদে কেটে অস্থির হয়ে গেছে। সাবিয়া নিজেই কান্না ভুলে বসেছে, ব্যগ্র হাতে আদরে কণ্ঠে অরুকে শান্ত করতে ব্যস্ত। কাহিনী কেমন মুহূর্তে উল্টো দিকে মোড় নিয়েছে। আকাশ কিছুক্ষণ আগেও বেশ আবেগ আপ্লুত হয়ে পড়েছিল, তবে এখনকার ঘটিত কাহিনী দেখে সে সন্দিহান, দ্বিধাগ্রস্ত। কিছুক্ষণ আগে যত্নের আবেগে ঢেলে দেওয়ার আয়ন এই অবস্থা দেখে মন খারাপ করে বসে শুধু মিহি গলায় না চাইতেও এবেলায় বলে ওঠে, ভাইয়া সাবিয়া থাকুক। আয়নের বলতে দেরি সাবিয়া তৎক্ষণাৎ থমথম কণ্ঠে সীমিত স্বীকার করতে দেরি হয়নি। না, এতটুকু বলেই থামলো সে। মিয়ে গেল সকলের দৃষ্টির অনুভব, নাক টানলো। হেঁচি কমে এসেছে, তবে গলার স্বর ভেঙে যাচ্ছে, কণ্ঠে নমনীয় লাজুকতা। মাথা নুয়ে এসে মিনমিন করে বলেছিলাম যে মানে। তন্ময় হেসে ফেললো শব্দ করে। তার হাসির শব্দে পালা দিয়ে হাসলো বাকিরাও। আয়নের ম্লান মুখখানা কেমন প্রাণোচ্ছল্ল হয়ে উঠল মুহূর্তেই। মনে হলো বাগিচার নেতিয়ে যাওয়া ফুলটা আচমকা ফুটে উঠেছে। তন্ময় ছোট বোনের মাথায় হাত বুলিয়ে আশকারা দেবার ভঙ্গিতে আহ্লাদি স্বরে বলে, যা, যখন মন চাইবে আসবি, আর না হয় আমরাই যাবো নিয়ম করে 3 বেলা। আয়ন সঙ্গে সঙ্গে পাখির মতো সুর তুলল, জি ভাইয়া, রোজ 10 বার করে আসুন, আমার কোনো আপত্তি নেই, বরঞ্চ খুশি হব। মোস্তফা সাহেব সন্তুষ্ট হলেন বোধহয়। মুখ থেকে কালো মেঘ সরেছে, কিন্তু গম্ভীর তবে নরম কণ্ঠে অনুনয়ের সুরেই বললেন, সাবিয়া যখন আসতে চায় ওকে আসতে দিও। ভদ্রলোক থমকালেন এইটুকু বলে। বাকি কথাটুকু মিনমিনিয়ে স্বরেই বলে, তবু সবাই পরিষ্কার শুনতে পেল, কৃতজ্ঞতা থাকব। আয়ন চমকায়, বড্ড বিমর হয়ে পড়ে। চিন্তা চেতনা হারিয়ে দ্রুত এগোয় সামনে। মোস্তফা সাহেবের হাত দুটো আঁকলে ধরে বলে, বাবা, আপনি এভাবে বলবেন না। সাবিয়া আপনাদের মেয়ে, আমি ওর স্বামী হয়ে গিয়েছি বলে ওর আমার থেকে পারমিশন নিয়ে এই বাড়িতে আসতে হবে এমন কোনো কিছু নয়। ও সারাদিনই আসুক, যখন তখন আসুক, শুধু আমাকে জানালেই হবে। আর যখন তখন আমি চলে আসব, এর পারমিট দিলেই হবে। মোস্তফা সাহেব মুগ্ধ হলেন, আবেগী হলেন বড়। আয়নের হাতের মধ্যিখানে থাকা তার হাত দুটো সামান্য নড়ে ওঠে। অবশেষে তিনি হাত উঠিয়ে রাখেন আয়নের ডান কাঁধে। তার কৃতজ্ঞতা, মুগ্ধতা সবই একটিমাত্র পদক্ষেপে অনুভব করা যাচ্ছে। আইন সবার থেকে বিদায় নিয়ে সাবিয়ার হাত ধরে বেরিয়ে গিয়েছে। জাবেদা বেগম অবশ্য মেয়ের জামাই আপ্যায়নের জন্য উতলা হয়েছিলেন, কিন্তু অন্যদিকে তো মেয়ের জামাই মেয়ে নিয়ে বেরিয়ে যেতে উতলা, যেখানে কি আর করার তার। ক্লান্ত দেহে তন্ময়ের পাশে এসে পৌঁছালো। পাঞ্জাবির ওপরের কোটি খুলতে তন্ময় ঘরে গেল। পাঞ্জাবির ওপরের কোটি খুলতে এগুলো বারান্দায় দরজা খোলা। মধ্যরাত তখন। গাঢ় কুয়াশা পড়েছে, বাতাসের স্পর্শ কনকনে ঠান্ডা। বাইরে বিয়ের বাতি এখনো মিটমিট করে জ্বলছে। শীতল বাতাসে ঘন ঠান্ডা হয়ে আসছে চারপাশ। বারান্দার দরজা, জানালার পর্দা টেনে দিল সে। রুমের ভেতরে হিটার চলছে আপাতত, তারপরে উষ্ণতা বিরাজমান। এবারে শীত যে একটু বেশি। তন্ময় ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলো অরুর বাজরা দুলিয়ে বসে আছে। দৃষ্টি তার দিকটাতেই, এক দৃষ্টে ওয়াশরুমের দিকে চেয়েছিল মনে হয়। সাজসজ্জা এখনো তোলেনি। বিয়ে পরে যাওয়া পোশাক অঙ্গপ্রত্যঙ্গে জড়ানো, মুখ ভার। বোঝা বাকি নেই যে মহারানী ভিক্টোরিয়ার মন খারাপ। ওর মন খারাপের কারণ দুটো হতে পারে। প্রথমটি হচ্ছে তন্ময় ভোরে বেরিয়ে পড়বে খুলনার উদ্দেশ্যে। দ্বিতীয়টি হতে পারে সাবিয়ার বিয়ে হয়ে গিয়েছে। সে আরও তাদের সাথে একই ছাদে তালেতে তাল মিলাতে পারবে না। এটা তার দুঃখের কারণ হতে পারে। তন্ময় তোয়ালেতে মুখ মুছতে গিয়ে এগুলো টেবিলের দিকে। সফরের ব্যাগটা গুছিয়ে নিতে হবে। কিছু ডকুমেন্ট, ল্যাপটপ সহ কার্যকারী জিনিসপত্র ওইখানে সামনে রাখা প্রয়োজন।
কর্মে ব্যস্ত সে ঠিকই আওড়ালো অরুকে লক্ষ্য করেছে। এখনো সে তার পাশ ঘেঁষেনি। কেন মেয়েটা? তন্ময় কিছুক্ষণ অপেক্ষা করে ওর অস্তিত্ব পাশে অনুভব করলো না। অগত কাজ রেখে পিছু ফিরল। অরু অভিমান চোখে চেয়ে আছে। এ যাত্রায় বিঘ্ন কণ্ঠে জানতে চাইল, আমার সাথে কথা বলছেন না কেন? যাক, এতটুকু বুঝতে পেরেছে গাধীটা। এভাবেই তো ওর মাথা মস্তক বলতে কিছুই রয়ে না। তাই তন্ময় আশা ছেড়ে দিয়েছিল এক প্রকার। যেহেতু জিজ্ঞাসাবাদ করেছে, একটু বাজে দেখা যাক। আগতে আগের মতো ফের কাজে ব্যস্ত হলো। সেভাবে গম গম কণ্ঠে নির্বিকার গলায় বলল, কি কথা বলবো? কথাটুকু বলেই কান পেতেছিল অরুর প্রত্যুত্তর শোনার জন্য। তবে কাঙ্ক্ষিত প্রত্যুত্তর এলো না। তন্ময় মিনিট খানেক অপেক্ষা করলো। না, কোনো শব্দ অনুভূতি উপস্থিত পাচ্ছে না। অবশেষে না পেরে পিছু তাকায়। ওর দু চোখ বেয়ে যেন ঝর্ণার জল নামছে ঝরঝর করে। মিষ্টি নাকটার পাটাতন ফুটে উঠেছে এই মুহূর্তেই। অঝর ধরায় কান্না করাটা শুধু বাকি। তন্ময় মুহূর্তেই ব্যাকুল হয়ে যায়। হাতে ডকুমেন্ট ফেলে দ্রুত কদমে এগিয়ে আসে ওর দিকে। ওরও কান্নারত অবস্থায় শোধায়, আয়ন ভাইয়াকে তখন প্রশংসা করেছিলাম বলে কি আপনি আমার সাথে কথা বলছেন না? তন্ময় আশ্চর্য, এ ধরনের কথা বলছে কেন? তার মানে এতটাই ভুলদি নাকি সে? এইটুকু বোঝা আছে? তন্ময় শান্তি অনুভব করে। ব্যাকুলতা দমিয়ে না ফেলতে পেরে চটপট তার দিকেই চায়। কি বলবে ভাবছে। ডান ভুরু তুলে গম্ভীরভাবে জিজ্ঞাসা সুরে বলে, তেমনটা হলে কি করবি? আর না হইলেই বা কি করবি? ওর নাক টানে। আশ্চর্যজনকভাবে ওর ঝর্ণার মতন চোখের জল পড়ছে না। মিনিটের মধ্যে কেঁদে কেটে আবার নিজেই থেমে গিয়েছে। ওর অভিমান নিয়ে কাজ করা দরকার। খুব ট্যালেন্ট এই চ্যাপ্টারে। একেবারে কিঞ্চিত স্বয়ং করে বলে, যদি তেমনটি হয় তাহলে আমি বেশ করে আয়ন ভাইয়ের প্রশংসা করব। তন্ময় কিংকর্তব্যবিমূঢ়তার সীমাই রইল না। অবাক হয়ে শুধালো, হোয়াট? ওরও এবেলায় মিটমিট হাসলো। হাসিটুকু বুঝিয়ে দিচ্ছে ও যে ইচ্ছে করে অমনভাবে গদগদ স্বরে প্রশংসা করেছিল। এখনও গদগদ স্বরেই বলল, আপনি জেলাস হবেন আর আমার অনেক ভালোবাসবেন। তন্ময় মূর্তি বনে গেল। সরু চোখে অমিনেশ চেয়ে রইল। ওরও আর চোখে চেয়ে সেই দৃষ্টি দেখে মিলিয়ে গেল। কিছু করে ফেলবেন নাকি? দুরু দুরু কম্পিত বুকে ঝটপট পেছালো কয়েক কদম। কিছু একটা বলতে গিয়ে মুখ খুলল, তবে কথা বলার সুযোগ পেল না। তন্ময় ঝড়ের গতিতে এসে দাঁড়ায়। ঠোঁটে চুমুক খেলো শক্ত করে। পর মুহূর্তে ওকে পাচাকোলা করে তুলে ফেললো। এমনভাবে তুললো যেন ওর উভয়ে সেটে গেছে। ওকে সেভাবে নিয়মে দাঁড় করিয়েছে। দরজায় লাগালো ব্যস্ততার হাতে। তাকালো ঘড়ির দিকটায়, 3:20। তার বেরোতে হবে 6টায়। বিছানার দিকে এগোতে নিয়ে নির্বিকার কণ্ঠে বলে, অনেক ভালোবাসবো। ডিসপার্টলি তন্ময় নিগুড় চোখে চেয়ে রহস্যময় কণ্ঠে ফের আওড়ায়, 3 ঘন্টার সময় আছে। উড ইট বি এনাফ ফর ইউ? ওরও হতবিম্বল। সে সব ভালোবাসার কথা তো বলেনি। তো তন্ময় কথা শেষ করতে পারল না। তন্ময় বিনিময়ে সেক্ষেত্রে খুবই, তুমি চাইলে সময় আর একটু বাড়ানো যেতে পারে। সূর্য ওঠেনি আজ। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে সূর্য উঠবে না। 40% বৃষ্টি হওয়ার সম্ভাবনাও নাকি আছে। বাইরে এখনো অন্ধকার হয়ে আছে কুয়াশায়। কেমন সন্ধ্যা সন্ধ্যা আবহাওয়া। ঠান্ডা পড়েছে বিশ্রী রকমের। ওরও গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে। ঘুমোতে চায়নি। শক্ত করে চোখ দুটো মেলে চেয়েছিল। বারবার করে বলেছিল যাওয়ার সময় তাকে ডেকে পাঠাতে, কিন্তু তন্ময় যাচ্ছে না ও উঠুক। তার বিদায়ের পথ দেখে কাঁদুক। মাত্র 2 দিনের সফর, অথচ মেয়েটা এমন করছে যেন তন্ময় চিরদিনের জন্য চলে যাচ্ছে। সে ইতিমতো তৈরি হয়ে দাঁড়িয়ে আছে বিছানার সামনে। ঘুমন্ত অরুকে দেখছে। ঝুঁকে কপালে চুমু খেলো। এরপর ঠোঁটেও গাঢ় চোখে স্নিগ্ধ ক্লান্ত দৃষ্টিতে দেখলো অনেকক্ষণ। ফিসফিস করে বলল, আনমনা, তোর আমাকে ভরবেশে দেখার খুব শখ। আমি পূর্ণ করব, আমি বিয়ে করব। তুই যেভাবে চাস ঠিক সেইভাবেই। ছোট একটা নোট অরুর বিছানার পাশে রাখলো তন্ময়। কমফোর্টার থেকে বেরোনো মসৃণ হাতটা ভেতরে ঢুকিয়ে দিল। শেষবার বেরিয়ে গেল সে। ভুলে ফিরে তাকালো না। ফিরে তাকালে বিপদ, বড় বিপদ। হয়তোবা যেতেই পারবে না সে। অরুকে ফেলে যাওয়াটা তার পক্ষে অতটাও সহনীয় বিষয় নয়। পাকাপোক্ত হাতে ডাইভিং করতে থাকা ম্যানেজার সুমন চোখে চোখ খুবই নিকট দৃষ্টিতে দেখল তন্ময় সুদর্শনভাবে
গম্ভীর মুখ। অপরিচিত কেউ হয়তো বা এই গম্ভীর মুখ দেখে কোনো অনুভূতির হদিস করতে পারবে না, কিন্তু সুমন ঠিকই করতে পেরেছে। দীর্ঘ সময় ধরে পাশাপাশি কাজ করে সে এইটুকু হলেও অল্প স্বল্প তন্ময়কে পড়তে পারার ক্ষমতা অর্জন করেছে। অনুমান করতে পেরেছে তন্ময়ের গভীর মুখের আড়ালে অন্যমনস্ক অস্থির সত্তা। সব সচেতন ভঙ্গিতে সে ফোনের স্ক্রিনে লক্ষ্য করে দৃষ্টি ফেলে। বাকিটা সময় শান্ত হাতে ওরুতে মাথা রেখে অ্যাপলস ল্যাপটপে কিবোর্ড চেপে যেতে থাকে। বাইরে কোলাহল থেকে আজাদ গাড়ির ভেতরটা খুবই নীরব। নির্পতন নীরবতা ভেঙে শুধু কিবোর্ডের সূক্ষ্ম ধরাছোঁয়ার শব্দ। বাইরে আকাশ মেঘলা, বৃষ্টি হবে ভাব, তবে সম্ভাবনাও কম। সুমন্ত তখন শাহজাহান বাড়ির দোরগোড়াতে দাঁড়িয়েছিল। ঠিক দেখেছিল তন্ময় কেমন ওপরে চাইছে। সুমন কিছুটা আন্দাজ করতে পেরেছে তন্ময়ের অস্থিরতা কাকে ঘিরে রয়েছে। এ সময় সে আয়নায় চেয়ে চাপা স্বরে বলে, স্যার ব্রেকফাস্ট করে নেবেন কি? তন্ময় প্রত্যুত্তরে শুধু শান্ত চোখে চেয়েছিল। সে চাহনি পড়তে পারে সুমন তখন নিজে মুখ বন্ধ করে ফেলেছে, আর সে একবারে খাওয়া দাওয়ার দুর্বল বিষয় নিয়ে কোনো প্রসঙ্গ টানেনি, অথচ সাহসও করেনি। খুব ধারালো ক্ষীণ বাক্য ছুঁড়ে মারল সুমনের ফকফকে মন বিষাদে জর্জরিত হবে। এমনিতেই মানুষটা ভদ্র সভ্য, তবে মেজাজ খারাপ করলে দু চারটে তেতো কথা মুখের ওপরেই শুনিয়ে দেয়। সুমন সেই তেতো মুখ পেয়ে শুধাচ্ছে, নিজ ইচ্ছে কখনো কোনো তেতো কথা শুনতে চায় না। তন্ময় অবশেষে ল্যাপটপ বন্ধ করে গা এলিয়ে দেয়, সিটে মাথা এলিয়ে দিয়ে দু চোখ বন্ধ করে নেয়। ডান হাতে আঙ্গুলগুলো ব্যস্ত হয় কপাল ডলতে। তার মাথা ধরেছে বিশ্রীভাবে। রাতে তো ঘুম হয়নি, সাথে ওর ভাবনা আরও ব্যথা বাড়িয়ে তুলছে। মেয়েটা এমনভাবে মন খারাপ করে যে তন্ময় তার মেজাজ খারাপ করে ফেলে। অস্থির লাগছে খুবই। গাড়িটা ঘুরিয়ে ফেলো, বাড়ি ফিরব। আপন মনে সে দীর্ঘশ্বাস ফেলে। এমন সময় পার্সোনাল ফোনখানা বেজে ওঠে। ফোন তন্ময়ের পাশে ছিল নজরবন্দি। সহজেই দেখতে পায় অরুর ছবি স্ক্রিনে ভাসছে। ছবিটা সাবিয়া মেহেন্দির অনুষ্ঠানের। দুহাতে মেহেন্দি দেখিয়ে ক্যামেরার চেয়ে তন্ময়ের নামে অক্ষর ফকফক করছে সাদা তালুতে সুস্পষ্ট। তন্ময় হঠাৎ করে আজ এতক্ষণ খেয়াল করে তার ফোনে অরুর নাম্বারটা অরু দিয়েই সেভ করা। সেদিন রিয়ানের ফোনে দেখেছিল। রিয়ান খুব সুন্দর করে একটি নিকনাম দিয়ে সুহানি নাম্বারটা সেভ করেছে। তখন অতটা না ভাবলেও এখন ভাবছে। সে কখনো অন্য কোনো নাম দিয়ে সেভ করার চিন্তা করেনি, তবে আজ হঠাৎ করে মনে হচ্ছে শুধু অরু নামটা যাচ্ছে না, অন্য কিছু দিতে হবে। তন্ময় কল রিসিভ করে, ফোন কানে ধরে। আনমনে ঠোঁটের কোণে দীর্ঘতা বাড়ে। ফের সিটে মাথা এলিয়ে দেয়, চোখ বন্ধ করে। অরুর কণ্ঠে অভিমানের ছোঁয়া। তন্ময় ভাই। তন্ময় নিঃশব্দে হাসে, প্রত্যুত্তরে নাক মুখে শব্দ করে বড় ভারী আর গভীর শোনায়। ওর কাঁদো কাঁদো গলায় বলে, আপনি আমাকে না বলে চলে যেতে পারলেন? তন্ময় ঠোঁটের হাসি চওড়া হয়, বন্ধ চোখ ঝটপট এঁকে নেয় অভিমানে ভেজা মুখখানি। দুষ্টুমি করে বলে, সে পারলাম তো। অরুর কণ্ঠে তখন স্পন্দন, অবিশ্বাস। আপনি আমার সাথে মজা করছেন, জানেন আমি কষ্ট পাচ্ছি? তন্ময় মিহিসরে বলে, জানি না তো। কি বললে কিভাবে জানবো? না বললে কিভাবে জানবো? অরু চুপ করে যায়, নাক টানছে, হয়তো কাছে। তন্ময় হাসে নিঃশব্দে। এবেলায় নীরবতা চিরে বলে, চিরকুট রেখে এসেছিলাম, পেয়েছিলি? অরু আকস্মিক চেঁচিয়ে ওঠে, কি? কোথায়? তারপর ওর পদচারণের ধ্বনি ভেসে ওঠে, হয়তোবা হনহনিয়ে চিরকুট খুঁজতে চলছে। তন্ময় কানে ধারে সন্ধানে অপেক্ষা করছে। অরু বোধহয় পেয়েছে। মিনমিন করে বলে, এত মিষ্টি করে বললেও বাকি, আপনি তো আমাকে মুখে মুখে বলে যাননি। তন্ময় ঠোঁট টিপে হাসি রেখে শুধায়, মুখে মুখে? অর্পর কণ্ঠ খাদে নামিয়ে চাপা গলায় বলে, মুখে মুখ লাগিয়ে বলতে হবে? তাহলে ফিরে আসি। অরু ভেবাচাকা খেয়ে বলে, তড়িৎ প্রত্যুত্তর করে, মুখে মুখে বলতে মানে সামনাসামনি, সরাসরি। তন্ময় এবার ভারী স্বরে হেসে ফেলল, আওয়াজ তুলে বলে, ও ভুলে বুঝেছিস তাহলে? সুমন নিজেকে গুটিয়ে নিচ্ছে। সে অবাক হতে ভুলে গেছে যেন, আর চোখে দেখছে তন্ময়ের নরম মুখ। এতক্ষণ যে গম্ভীর হয়েছিল, আর সেই বা
বউ কল করেছে অমনি গম্ভীরতা শেষ। তবে এদিক থেকে ভালোই হয়েছে, সুমন বেঁচেছে। তার ইচ্ছে করছে গিয়ে অরুর পা জড়িয়ে ধরে বলতে, ম্যাম বেশি বেশি কল করুন, এইভাবে এই লোকটাকে হাতিয়ে রাখুন, নয়তো আমার মতো নিরীহ মানুষকে ভুগতে হয়। অরু গলা কেশে পরিষ্কার করে প্রশ্ন করে, খেয়েছেন? তন্ময় মিথ্যে বলতে পারে না, বলে আশ্চর্য, কয়টা বাজে? এক্ষুনি কোথাও গাড়ি থামিয়ে ব্রেকফাস্ট করে নিন, এক্ষুনি। তন্ময় ভুরু উঁচিয়ে আদরি ভঙ্গিতে শুধায়, হুকুম করছিস? অরু টেনে বলে, করছি। খাবেন কিনা বলুন। তন্ময় হার মেনে নেয়, খাবো। আমাকে ছবি তুলে পাঠাবেন, কি খাচ্ছেন? আধ ঘন্টার মধ্যে। চোখ মুখ বাম দিকে রেখে তন্ময় হেসে ফেলে। দেখো কাণ্ড, তাকেও ধমকানো হচ্ছে। আশকারা পেয়ে মাথায় চড়ে নাচছে এই মেয়েটা। এমন সময় রুবি ডান পাশে অরুর জন্য হয়তোবা অরুর দুয়ারে এসে দাঁড়িয়েছে। শোন, তাড়াতাড়ি রেডি হবি, বলে দিয়েছি দুলাভাই 3টায় বেরোবো আমরা। তন্ময়ের হাসিটুকু মুছে যায় মুহূর্তেই। বুড়োদের মধ্যেখানে ভাঁজ পড়ে ডজন খানেক। প্রশ্ন করে, কোথায় যাবি? আর দুলাভাইটা কে? ওর গদগদ বলাই বলে, কে আবার? আয়ন ভাই। আমরা আজ বিকালে রেস্টুরেন্টে যাব, ভাইয়া ট্রিট দিবেন। তন্ময় বিরক্ত হয়, মেজাজ খারাপ হয়। সে নেই আর এই মেয়ে ঘুরতে বেরোবে, সেজেগুজে তার পছন্দ হচ্ছে না। প্রত্যুত্তর না পেয়েও মিষ্টি ভঙ্গিমায় সমাধানী স্বরে বলে, তন্ময় ভাই আমি যাই ওদের সাথে। ওরও এইটুকু বলতেই তন্ময়ের মন শান্ত হয়, মেজাজ নরম হয়ে আসে। আচ্ছা, বড় আপুদের পাশেই থাকবি, এদিক ওদিক একা যাবি না। যাবার সময় কল করবি, এখন ডাকছি। কল কেটে স্ক্রিনে যায়। ওর নামটা এডিট করতে বসে। কি দেবে ভেবে পায় না, অনেক সময় ভাবে ইতস্ত করে। এর সময় হঠাৎ করে একটি ইংরেজি নাম মাথায় আসে। ফোনের ইংরেজি অক্ষরে সেভ করে ফেলে। স্ক্রিনে ভাসছে জান। দিনাজপুর পৌঁছাতে দুপুর 2টো। হোটেলের পার্কিং লটে এসে থেমেছে গাড়ি। আদরের স্যুট কোট পরে দাঁড়িয়ে রয়েছে 4 জন লোক। তাদের জন্য বিশেষ ব্যবসায়ী রতন হাওলাদার, তন্ময়ের পার্টনার। মিটিং তার সাথেই। ভদ্রলোক হাতে গোলাপ ফুলের বুকে। তন্ময় বেরিয়ে আসতে রতন সাহেব এগিয়ে আসেন। বিনিময়ের সহিত হাত বাড়িয়ে বলেন, মিস্টার শাহজাহান, নাইস টু মিট ইউ। তন্ময় হাত মেলায়, প্রত্যুত্তরে বলে, নাইস টু মিট ইউ ইজ ওয়েল মিস্টার হাওলাদার, হোপফুলি ইউ আর গুডিং গেট। বুকেটা দুহাতে এগিয়ে দিতে নিয়ে রতন সাহেব হেসে বললেন, অবসিওলেটলি। তন্ময় বুকে নেয়। এরপর সুমনের হাতে ধরিয়ে দিয়ে রতন সাহেবের সাথে কথা বলতে বলতে হোটেলের দিকে এগিয়ে যায়। দুজনে গায়ে লবিতে। এর মধ্যে 2বার ফোন বাজে তন্ময় ধরতে পারে না, সাইলেন্ট করে রাখা। লাঞ্চ সেরে আজকের মধ্যে বিদায় নিয়ে উঠতে বেলা 3টা। হোটেল চেকিং করে ঘরে ঢুকতেও সময় লাগে। ক্লান্ত শরীর বিছানায় সেই ফোন হাতে নেয়। ওরও কল করেছিল, ভিডিও কল। তন্ময় ব্যাক করে, কল রিসিভ হয় না। পরে আবার কল করে, কল রিসিভ হয় সময় নিয়ে। ওরও সেজেছে, কি সব মেখে একদম পুতুলের মতো হয়ে আছে। অবশ্য এমনিতেও তাকে দেখতে পুতুলের মতোই লাগে তন্ময়ের। সাজগোজ করায় দ্বিগুণ রূপ লাগছে। কোথায় ছিলেন? তন্ময় ক্লান্ত শরীরে শুয়ে পড়ে বাম হাতে মাথা রেখে ডান হাতে ফোন ধরে রেখে মুখের সামনে। ওরকে ভালোভাবে দেখে বলে, ব্যস্ত ছিলাম। তুই কি পড়েছিস? ওর কি পড়েছে তা দেখানোর জন্য ফোন রেখেছে ড্রেসিং টেবিলের ওপরে। ও একটু দূরে গিয়ে দাঁড়িয়েছে। শাড়ি পরেছে, গর্জিয়াস সফেদ শাড়ি। তন্ময়ের চূড়ান্ত বেহায় নজর গিয়ে থমকায় তার পেটে। ওরও ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছে, হয়তোবা পুরো ফর্সা পেটটা দেখতে পেয়েছে। লাল তিলগুলো উকি দিচ্ছে সেইখানে। তন্ময় অসহায় ভঙ্গিতে ঢোক গিলে ওরও ক্যামেরার কাছে আসতেই পেটের দৃশ্য আরো স্পষ্ট হয়। তন্ময় সেদিকে চেয়ে নির্বিকার কণ্ঠে বলে, তুই কি আমায় শাস্তি দিচ্ছিস? বলে আসিনি বলে? তা ওরও আশ্চর্য হয়। দ্রুত ফোন হাতে নেয়, সরল মুখখানা দেখিয়ে বলে, আমি? কখন? কি বলেন? তন্ময় লম্বা শ্বাস নেয়। এখন এটা পরিবর্তন কর। কামিজ পরে যাবি, আর নইলে যাবার দরকার নয়। ওরু হতভম্ব হয়ে থমকালো। হলো কি? শাড়ি ভালো লাগছে না? তন্ময় নিগুড় চোখে চেয়ে, ওই ভালো আমি দেখব যখন তখন পড়িস। এখন চেঞ্জ কর ফাস্ট। অন্য কেউ কেন দেখবে? ওরু হতাশ। সময় নেই তো, যাওয়ার দরকার নেই।
ওর নাক মুখ ফুলিয়ে চেয়ে আছে। তন্ময় ওই আদরে মুখে চেয়েও ছাড় দেয় না। অগত্য ওরও ভিডিও কল দেখে কামিজ নিয়ে ওয়াশরুমে ছোটে। এর মধ্যে তন্ময় শার্ট খুলে ফেলেছে, তার গরম লাগছে। এই মেয়েটা তাকে শান্তি দেবে না বলে শপথ করেছে বোধহয়। ওর শাড়ি পরিবর্তন করে কামিজ পরে সিল্কের বোতামুখে এসে আওড়ায়। আপু কত সময় নিয়ে কষ্ট করে পরিয়েছে, বাকিরাও শাড়ি পরেছে। তন্ময়ের কাটকাট প্রত্যুত্তর, ওরা পড়লে পড়ুক, তুই পড়বি না। ওর অভিমানী চোখে চেয়ে বলে, দূরে গিয়ে আপনি আরো কঠিন হয়ে গেছেন, কখন থেকে ধমকাচ্ছেন? তন্ময় মুহূর্তে নরম হয়ে যায়, কণ্ঠ আরো নরম করে, ধমকাচ্ছি না, কখন বেরোবি? ওর গোমরা মুখে বলে, এখনই যাচ্ছি, যা সাবধানে, ওকে? ওর মাথা দোলায়। তখন দীপ্তের ডাক পড়ে, দরজায় করাঘাত। ওর আপু কি করছো? ওরু বলে, যাচ্ছি। পার্টনারদের সাথে পরের দিনের মিটিং শেষ করার সাথে সাথে তন্ময় ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বিশ্রাম নেওয়ার প্রয়োজন বোধ করে। ঢাকা পৌঁছাতে পৌঁছাতে রাত 10টা বাজবে বোধহয়। সুমন গাড়ি চালাচ্ছে। আবহাওয়াও ভালো না, সম্ভবত ঝড় বৃষ্টি হবে। আবহাওয়া অধিদপ্তর তাই সংকেত করেছে। তাদের ফেরার রাস্তা একটু এলোমেলো, তার এরূপ ঘুটঘুটে অন্ধকার। রাস্তায় গাড়ি কম, মানুষের তেমন যাতায়াত নেই। সুমন এফএম ছেড়েছে। 9.0-তে প্রোগ্রাম চলছে। প্রোগ্রামটি হচ্ছে অজানা মানুষের জন্য রিকোয়েস্টের গান প্লে করা। তন্ময় বিরক্তি নিয়ে চাইল সুমনের দিকে। সুমন শুকনো ঢোক গিলে বলল, স্যার, ব্যাপারটা কিন্তু রোমান্টিক। তন্ময় কপাল কুঁচকে বলে, রোমান্টিকতার কি আছে এখানে? রোমান্টিক না বলতেছেন এই যে প্রিয় মানুষের জন্য ছোট্ট মেসেজ দিয়ে মনের অনুভূতি বোঝানো, যে গান ছাড়তে বলে আর তা বলে এটা রোমান্টিক না? এর চেয়ে রোমাঞ্চকর কিছু আছে? তাহলে আর রোমান্টিক কি? তন্ময় দৃষ্টি নামায়, চায় ল্যাপটপে। সুমন জবাব না পেয়ে ভাবে, এই বুঝি প্রত্যুত্তর আর আসবে না, কিন্তু আসে। হঠাৎ করে তন্ময় জবাব দেয়, চোখে চোখ রাখার চেয়ে রোমান্টিক অনুভূতি কিছু হয় না। সুমন জবাব দিতে চাইল, হয়তো সে খেয়াল করেছে। তাহলে সামনে থেকে হঠাৎ করেই বেপরোয়া ভঙ্গিতে হুট করে আসা হলুদ রঙের ট্রাক বোধহয় ব্রেক ফেল করেছে। ঝড়ের বেগে ছুটে আসে, চোখের পলকেই বিকট শব্দ হয়, যেন বজ্রপাত ঘটে খুব কাছাকাছি। ঝুম, তবে ধরালো বৃষ্টির নামে। বৃষ্টির শব্দে আলোড়ন চতুর্দিক জুড়ে। হলুদের দানব আকৃতির ট্রাক এলোমেলো গতিতে তেড়ে আসছে বৃষ্টি মেখে। ট্রাকের সামনে দুটো বাতির সূক্ষ্ম আলো এসে ছুঁয়ে যাচ্ছে তন্ময়ের থমকানো মুখ। ক্ষীণ বৃষ্টি, আলো ভেজা গাড়ির অন্ধকার, বন্ধ চোখের পাতা। এই যে পৃথিবীর অন্যতম নিষ্ঠুর সত্যির বাস্তব রূপ তার সামনে। সেই মুহূর্তে তন্ময়ের পকেটে সেলফোন বেজে ওঠে। এই বেজে ওঠা বিরতিহীন তরে চোখ মেলে যায় তন্ময়। ওইদিকে ড্রাইভিংয়ে বসে সুমনের হাত দুটো ভয়ে বরফের মতো জমে আছে হুইলের ওপর। মননের ভয়ে মস্তিষ্ক শূন্য, মাত্রা রিক্ত, বড় হয়ে গেছে চোখ দুটো। বুকের ওঠানামার গতি নেই, শ্বাস বন্ধ, নড়ছে না, কিছুই করছেও না। তন্ময় চোখের পলকেই তেরামের কাছে আসা ট্রাকটির চেয়ে দ্বিগুণ গতিতে সুমনের হাত শক্ত করে ঠেলে সরিয়ে হুইল ধরে দুহাতে গাড়ি নিজেই আয়ত্তে এনে বিশ্রী ধরনের ঝাঁজ মেরে আগো পাছে কিছু দেখার প্রয়োজন বোধ করে না। শুধু যেন ওই ট্রাকটা এড়ানো যায়, এটাই মাত্র লক্ষ্য। ততক্ষণে এক ভয়ঙ্কর বিকট জমিন কেঁপে উঠল চতুর্দিক। সে শব্দে যেন বৃষ্টি থেমে উড়ে গেল অজস্রিত পাখিরা। সেই উৎকৃষ্ট শব্দে পরপর সব নীরব, শান্ত। থমেকেই নীরবতা চিরে দাউ দাউ করে জ্বলে উঠল আগুনের ফুলকি। সেই ভয়াবহ আগুনের ওপর ঝুম বৃষ্টির কালো ধোঁয়ায় আচ্ছাদন চারপাশ। আশেপাশে পেছনে নেই একটি গাড়ি, নেই কোনো বাড়ি, নেই লোকালয়। বিধায় ধোঁয়াতেই যেন বৃষ্টির গতি বাড়ে। সেই ধারালো বৃষ্টির স্পর্শে দাউ দাউ করে জ্বলতে পারছে না আগুন। ধীরে ধীরে বাধ্য হয়ে নিভছে, শান্ত হতে। কালো ধোঁয়ার মাত্রা তখন অতিরিক্তভাবে বেড়ে পড়েছে। নিভে গিয়েছে আগুন পুরোপুরি। উল্টো পড়ে থাকা ট্রাকের ভেতর থেকে সড়ক পথে জমিন ছুঁয়ে দেয় রক্ত দুর্লভ এক হাত। জানালার কাচ ভেদ করে চতুর্দিকে বৃষ্টির সঙ্গে স্পর্শধুমে জমিন লাল করে ফেলে। বেয়ে যায় রক্তাক্ত বৃষ্টি। সে হাতটা অনামিকা আঙ্গুলের একটি নির্ভেজাল ডিজাইনে বিহীন একটি আংটি।
খুব কাছ থেকে পর্যবেক্ষণ করলে দেখা যাবে আংটিটির গায়ে লেখা এই অক্ষরটি। তন্ময়ের ফর্সা হাত কেঁপে ওঠে, চেষ্টা করে হাতটা নড়াবার, কিন্তু পারে না। ব্যথার ভার অতিরঞ্জিত। কিঞ্চিৎ জ্ঞান থাকা তার কপালে রক্ত বেয়ে ছুঁয়েছে আধো খোলা চোখ। চোখের পাতা নিজের পরিবার ব্যতীত আর কেউ নেই। বাবার আর অরুর অভিমানী মুখ টলমল করছে চার চোখের সামনে। কণ্ঠে ভাসছে তার চোখের সামনে ওর কণ্ঠের ডাক, তন্ময় ভাই। তন্ময় ডান হাত বের করে এক ফোঁটা অশ্রুজল মুছে নেয়। সে জল গায়ে বেয়ে গলায় গলায়। ফোন বেজে ওঠে ফের, বাজতেই থাকে। সুমন জ্ঞান হারিয়ে মাথা বেঁকিয়ে পড়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে ওর মাথা। তন্ময় আধ বোঝা চোখগুলো ধীরে ধীরে বন্ধ হতেই চায়, সেই চেষ্টা করে চোখ দুটো মেলে রাখতে। হেই হেই, স্টপ কর, স্টপ। মালকিনের কথা মতো ড্রাইভার গাড়ি থামায়। সে অদূরে দৃশ্য দেখে ভয়ে ভয়ে বলে, ম্যাম অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয়, যাব? রিসনা না, আশ্চর্য, যাব মানে দৌড় দাও। ড্রাইভার দ্রুত বেরোয়, বৃষ্টি ভিজে ছুটে সামনে ট্রাকটির সামনে। ট্রাকে কেউ নেই, হয়তো বা ভেগেছে। ইতিমধ্যে রোশানা নিজেই গাড়ি থেকে বেরিয়ে এসেছে। মুহূর্তেই ভিজে জবজব হয় শরীর। উঁচু হিল বড় কদমে শব্দ তুলে সামনে এগোয়। ড্রাইভার চেঁচায়, ম্যাম মানুষ আছে ভেতরে। গোঙানির শব্দ শুনলাম, জীবিত আছে। রোশানা অশান্ত কণ্ঠে আদেশ ছড়ে, তাড়াতাড়ি টেনে বের করো, ভেতরে কজন? ড্রাইভার ইতিমধ্যে বসে পড়েছে সড়ক পথে, ঠিক গাড়ির সামনে। জানালা খোলার চেষ্টা, কিন্তু হচ্ছে না। গাড়িটা সোজা করা গুরুত্বপূর্ণ, অথচ কোথাও একটা কেউ নেই কোনো গাড়ি অবধি। রোশনারা তার হাসপাতালে কল দিয়েছে, খুব দ্রুত অ্যাম্বুলেন্স পাঠাতে বলে। ড্রাইভার অসহায় গলায় বলে, ম্যাম গাড়িটা সোজা করতে হবে। রোশনা শাড়ির আঁচল কোমরে বেঁধে নিচেই জমিনে বসে ফোনের বাতি জ্বালায়। গাড়ির ভেতরে তাক করতে দেখতে পায় তন্ময়, হাত দুটো কেঁপে ওঠে আলোতেই। রোশনারা উচ্চস্বরে ডাকে, মিস্টার, হ্যালো, শুনতে পাচ্ছেন? বলতে বলতে সে তন্ময়ের হাতের আঙ্গুলের নল অনুভব করে। খুব স্বাভাবিক গতিতেই চলছে। রোশনারা ফের ডাকে, এবার ঝুঁকে হাত বাড়িয়ে গাল ছুঁয়ে ঝাঁকি মারে আদুরে হাতে। গাড়ি আসায় কর্ণপাত হতেই ড্রাইভার লাফিয়ে ওঠে, দ্রুত চিৎকার করে, ইমার্জেন্সি, হেল্প লাগবে, হেল্প করুন। ড্রাইভারের অসহায় ডাকতে হতো না, কিন্তু গাড়িটি কাছাকাছি পৌঁছাতেই তিনজন প্রাপ্তবয়স্ক পুরুষ তড়িঘড়ি করে বেরিয়ে আসে, এগিয়ে আসে ছুটে। ড্রাইভার দ্রুত গলায় বলে, স্যার দুজন ভেতরে বেঁচে আছে, গাড়ি সোজা না করলে বের করা সম্ভব না। তিনজনই ড্রাইভারের সাথে হাত লাগিয়ে গাড়িটি সোজা করার জন্য। 4 বারের সময় সোজা হয় তা। ড্রাইভার ভাঙা জানালা দিয়ে হাত ঢুকিয়ে গাড়ির জানালা পুরোপুরি খুলে দেয়, বের করে আনে তন্ময়ের মৃদু সজাগ দেহখানা। রোশনারা বলে চটজলদি গলায়, উনি স্বাভাবিক আছেন, উনাকে এখানেই গাড়ির সাথে লাগিয়ে বসাও, অন্যজনকে দেখো। ড্রাইভার তন্ময়ের গাড়ির পিছনে সড়ক পথে বসায়। তন্ময় পকেটে ফোন ফের বেজে ওঠে। এই বেজে ওঠাই যায়। আগন্তুক পুরুষের একজন নিজের গাড়ি থেকে পানির বোতল এনে রোশনার দিকে দেয়। রোশনা পানির বোতল নিয়ে তন্ময় অনেকটা খাইয়ে দেয়। বাঁচতে থাকা ফোন ফের বাজে। রোশনা বিড়বিড় করে, আপনার পরিবারকে জানানো দরকার বলে সে হাত বাড়িয়ে পকেটে ফোনটা বের করতে চায়। তখন তার হাত তন্ময়ের দুর্বল রক্তাক্ত কাটা হাত শক্ত করে ধরে ফেলে। মৃদু চোখে চেয়ে অস্পষ্ট গলায় আদেশ সরে, ডোন্ট। সে কণ্ঠে রোশনারা চমকে যায়। তন্ময় বড় করে শ্বাস নিচ্ছে, পুরুষালী বুকের ওঠানামা অস্বাভাবিক। ক্লান্ত মাথাটা সে গাড়িতে ঠেলে স্পর্শ করায়। তার রুক্ষ হাতের মুঠোয় রাখা হাতটা ছেড়ে দিয়ে ফের দম বন্ধ হয়ে আসে। দাম্ভিক গলায় আওড়ায়, ডোন্ট টাচ মাই ফোন। আগন্তুকের 3 জন পুরুষের একজন তন্ময়ের কাছে আসে, আলতো হাতে কাছে বলে, হেই ব্রাদার, ইউ আর অল রাইট? ফোন না ধরলে আপনার বাসায় কল করব কিভাবে? তন্ময় তখনও দুর্বল, অজ্ঞান প্রায়। কোনো রকমে জবাবে বলে, তারা পাগল হয়ে যাবে, হয়তো বা আমার থেকেও খারাপ অবস্থা হবে তাদের। ডোন্ট কল দ্যাম প্লিজ। রোশনারা ড্রাইভার সুমনকে বের করে গাড়ির কাছে অজ্ঞান থেকে বেঁচে আছে।
প্রথমে অনেক খারাপ অবস্থা হলেও অতটাও খারাপ নয়। ভয়ে জ্ঞান হারিয়েছে, অতিরিক্ত রক্ত মূলত ডান কানের লতি বেয়ে কেটে বেরোচ্ছে, কপালে খানিক কেটেছে, বাকি সবই ঠিক আছে। রোশনারাকে দেখে সুমনকেও বৃষ্টির জলে চোখ পড়তে পিটপিট করে চোখ মেলে চায়। তন্ময়ের থেকে ভালো শরীরের অবস্থা। কিছুটা সজাগ হয়ে পাগলের মতো ডেকে ওঠে, স্যার স্যার। বলতে বলতে সুমন হাঁটুতে হাঁটু রেখে তন্ময়ের সামনে আসে, বিচলিত কণ্ঠে বলে, স্যার স্যার, অ্যাম্বুলেন্স ডাকুন তাড়াতাড়ি। তন্ময় সব কিছু নিয়ে থেমে দুর্বল প্রত্যুত্তর, অ্যাম্বুলেন্স লাগবে না, হসপিটাল চলো, এভাবে বাসায় যাওয়া যাবে না। রোশনারা দ্রুত বলে, আমাদের হসপিটাল কাছে, চলুন আসুন। আগন্তুক পুরুষের দুজন মিলে তন্ময়কে ধরে তোলে। লম্বা চড়া সুঠাম গতরে তন্ময় আর চোখে অবলীলাল করে। তখন সুমন দুর্বল পায়ে পিছু নিতে অস্পষ্ট গলায় বলে, বড় স্যারকে জানাই স্যার, নইলে পরে আমাকে মেরে ফেলবে। তন্ময় সেই অবস্থাতে গম্ভীর গলায় ধমকে সুরে আওলায়, তোমার বড় স্যার মারার আগে আমি তোমাকে মেরে ফেলবো সুমন। এমন পরিস্থিতিতে রোশনারাকে যেন হাসি পায়। এই ঠোঁটে ঠোঁট টিপে দমায় সে হাসি, আর চোখে চায় তন্ময়ের ক্লান্ত মুখে। পরে নজর আসে ডান হাতের অনামিকা আঙ্গুলের আংটিটার ওপরে। সুমন থমথম মুখে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে ডাক্তার তার ছোটখাটো আঘাতটুকুর ওপর ঔষধ লাগিয়ে দিয়েছে। আপাতত বেশ সুস্থ, স্বাভাবিক। সে নিজেকে একটুখানি প্রাণ দিয়েছে সংশয়ে। এই অবলীলায় প্রাণটুকু বুঝি বাঁচিয়ে রাখতে পারবে না, অসম্ভব। চোখের দৃষ্টির সামনে হসপিটালের সিঙ্গেল করিডোরে বেডের হেডবোর্ডে পিঠ এলিয়ে রাখা তন্ময়ের দিকে চোখ বুঝে আছে সে। কপালের আঘাত গাঢ় হওয়াতে পুরো কপাল জুড়ে নিখুঁত ব্যান্ডেজ। ঘাড়ের ছোটখাটো আঘাতের দরুন ওষুধ মেখে গ্রিন টেপ লাগিয়ে রেখেছে। বাম হাতের আঙ্গুল দুটোতে ডাগার মলম পট্টিও সাথে। অপরদিকে সুমনের কিছু হয়নি, সামান্য কপালে চোট পেয়েছে। শাহজাহান মুস্তফা যখন এহেন বিস্তার দফার দেখবে, তাকে এক্ষুনি মেরে ফেলবে নিশ্চিত। তার আদরে পুত্রের নাজেহাল অবস্থা ড্রাইভার একদম ফিটফাট। এটা কি সে মানবে? কখনোই মানবে না। সুমন ভয় পাচ্ছে ওই ভদ্রলোককে। ছেলের বেলায় উনি কোনো ধরনের উদ্গ্রীবতার জানা আছে তার। ইতিপূর্বে ইতিহাস পরিষ্কার করেই জানে সে। রোশনারা এই প্রাইভেট হাসপাতালের একজন ডাক্তার, তার বাবা একজন হাসপাতালের ডিরেক্টর। তাই বলা যায় হাসপাতালে তার দ্বিতীয় বাড়ি। ইতিমধ্যে একজন নার্স এসে সুমনের কপালে পট্টি লাগিয়ে দিলেন। তন্ময়ের মলম পট্টি রোশনারা নিজের হাতেই করেছিলেন স্বেচ্ছায়। এখন কেমন বোধ করছেন মিস্টার শাহজাহান? তন্ময় চোখ মেলে চায়, চোখ দুটো রক্তিম, মুখ ক্লান্ত, ভ্রুদয়ের মধ্যখানে কয়েকটা ভাঁজ পড়ে আছে, শার্টের রক্তের দাগ ভেসে। শরীর জুড়ে নীল ব্যথার আনাগন, ক্ষতগুলো যেন ব্যথা বাড়াচ্ছে অসহনীয়ভাবে। ওর ওপরে আবার বাজতে থাকা ফোনের চার্জের অভাবে শাটডাউন হয়ে আছে। তবুও সে প্রত্যুত্তর বিনিময়ে সঙ্গে বলে, ম্যাচ বেটার, থ্যাংক ইউ ডক্টর। রোশনার চোখ দুটো হাসে, ঠোঁট হেসে ভেতরে মৃদু হাসে, তড়িৎ ভরে বলে, এটা আমার দায়িত্ব ছিল। সুমন আর চোখে দেখল সুন্দরী ডাক্তারের ভেজালমুক্ত হাসি। ইচ্ছে উজ্জ্বল চোখে দুটো সেই লাজুক হাসির সাথে অর্থ বুঝে উঠতে আর বাকি রয় না। এমন অহরহ লাজুক হাসি বলা যায়। এবেলায় সুমন ঠোঁট বাঁকায়, আলগোছে, দুষ্টু বুদ্ধি মাথা চাড়া দিয়েছে তার। কাঁদো কাঁদো, তবে মুখে বেদনায় জর্জরিত মুখ খোলে, স্যার খুবই টেনশন হচ্ছে, বিশেষ করে অনুমামনি, না মানে আপনার ওয়াইফ তো আপনাকে এমন দেখলে রীতিমতো কেঁদে অস্থির হয়ে যাবে। বলতে বলতে সময় বাঁকা চোখে একটিবার চেয়ে নেয় রোশনারার মুখের দিকে। উজ্জ্বল মুখখানা কেমন চুপসে গেছে, তবুও সুন্দরী মানুষ বলেই দেখতে ভালো লাগছে। মিষ্টি হাসিটুকু ঠোঁটে নেই, তবে বেশ স্বাভাবিক আছে। সুমন মনে মনে পৈশাসিক আনন্দ পায়। তন্ময়ের ধারে কাছে মেয়ে মানুষ ঘেঁষতে চাইছে, এই তার মেয়ের স্ট্যাটাস নিয়ে এমনভাবে মজা নেওয়া এতটা আনন্দদায়ক। হাহা, সুমনের তো দারুণ লাগে। অন্যদিকে তন্ময় মাথা তুলে চায় না, তবে তাকে দীর্ঘশ্বাস ফেলতে দেখা যায়। চিন্তার ভাঁজ কপালে গাঢ় হয়, কেমন অদ্ভুত দ্রুতি ছুঁয়ে চোখ মুখ। ফোন বন্ধ হতে নিয়ে সে নিজে নরম কণ্ঠে ফিসফিস করে, এভাবেই তো চিৎকাতুনির স্বভাব। একবার বাড়িঘর মাথায় তুলে ফেলবে। প্রাসাদের বাইরে যেমন পাহারাদার, সেভাবেই সৈন্য রাখে। ঠিক সুমন কান দুটো খাড়া করে রেখেছিল প্রত্যুত্তর শোনার জন্য। মৃদু হলেও যেন স্পষ্ট শোনে, গদগদ তবে স্বাভাবিক।
বলতে বলতে আর চোখে রোশনার মুখে চায়। মামুনি বড্ড আদরে যত্নে রাখেন, একটু তো ছিচকাতুনি হবেই, আপনার জন্যই তো সে এমন করে, বড্ড বেশি ভালোবাসে তো। তন্ময় জবাবে নিশ্চুপ রয়। ঠিক, তবে তাকে দেখেই বোঝা যাচ্ছে যে তার চোখ দুটো এত অদ্ভুত আদরে দীপ্তি ছুড়ে দিয়েছে। কিছুটা প্রফুল্লত বেগ হয়েই নামতে চায়। তার বেড থেকে নামতে দেখে দ্রুত হাতে আসে সুমন। তন্ময়ের হাতে হাত রেখে নিষেধাজ্ঞা দেয়। দুর্বল শরীরে সে একাই দাঁড়ায়, শুধায়, উবার এসেছে? সুমন দ্রুত মাথা দোলায়। জি স্যার, চলে এসেছে। আমি? রেচনারা চুপ হয়ে আছে অনেকক্ষণ। এবারে একটু অসহায় গলায় তন্ময়কে শুধায়, আপনি কি এ নিয়ে এই অবস্থাতে ফিরতে চাচ্ছেন? তন্ময় স্বাভাবিকভাবে মাথা দোলায়। প্রত্যুত্তর করতে চেয়েও ভদ্রতার খাতিরে বলে, জি। এগেন থ্যাংক ইউ ডক্টর। বলতে বলতে পকেট থেকে মানি ব্যাগ বের করে কার্ড রোশনারার দিকে এগিয়ে দিয়ে ফের বলে, দিস ইজ মাই পার্সোনাল কার্ড, যদি প্রয়োজন হয় ফিল ফ্রি টু কল মি। আমি সাহায্য করার জন্য চেষ্টায় আছি। তন্ময় ধীরে ধীরে হাঁটছে, পা দুটো টনটন করছে ব্যথায়। সুমন ইতিমতো হসপিটালের বিল পরিশোধ করে দিয়েছে। যাবার সময় রোশনা দেখেছে মিষ্টি এসে বলে, আপনার এই সাহায্য কোনোদিনও ভুলবো না, ধন্যবাদ দিয়ে ছোট করবো না, আসি ডাক্তার আপা। হাসপাতালের রেনিং এরিয়া থেকে সাদা কালো মিশেলের প্রাইভেট কারটি এটাই বুক করেছে সুমন। সে দ্রুত গাড়ি দরজা খুলে দেয় তন্ময়ের জন্য। তন্ময় উঠে বসতে গিয়েই ড্রাইভারের পাশে। তন্ময় তখন ক্লান্ত দেহে সিটে এলিয়ে দেয়। প্রশ্ন করে, গাড়ির কি ব্যবস্থা করলে? আর ওই ট্রাক ড্রাইভারের কি ব্যবস্থা? সময় নাক মুখ কুচকে ফেলেছে। বকাঝকা উঠে ধাক্কাবাজের মতো ধান্দাবাজের বাচ্চা পালিয়েছে স্যার, আমি লোক লাগিয়ে দিয়েছি। ওই দুটোকে জেলের ভাত না খাইয়ে ছাড়বো না। তন্ময় জবাবে নিশ্চুপ, মাথা এলিয়ে চোখ বুজে রেখেছে সে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, স্যাঁতস্যাঁতে রাস্তা, শব্দ তুলে গাড়ি চলছে আপন গতিতে। গাড়িটা শাহজাহান বাড়ির সদর দরজার দিকে যখন ঢুকছিল তখন রাত 1:30। ঝরঝরে বৃষ্টি চলছে চারপাশ। দারোয়ান চাচা গাড়ির দোরগোড়ায় এসে দাঁড়ালেন। গাড়িটা দেখা মাত্রই ভদ্রলোক অত্যন্ত উত্তেজিত কণ্ঠ বড়ছর চেঁচিয়ে ভেতরে জানান দিলেন তৎক্ষণাৎ, তন্ময় বাবা আসছে। সুমন এহেন কাণ্ডে হকচকিয়ে যায়। তার স্যার তো বলে আসেনি, তাহলে অপেক্ষা কিসের? নাকি অ্যাক্সিডেন্টের খবর কোনোভাবে জেনে গেছে? তন্ময় প্রশ্নসূচক দৃষ্টিতে সুমনের দুর্বল মুখে চায়। স্যার, কিছু বলি নাই, আল্লাহর কসম। তন্ময় অস্পষ্ট দেখালো দুয়ারে এসে দাঁড়িয়েছে তার 3 বাপ চাচার দলবল। চাচাদের মুখের অবস্থা অবর্ণীয় হলেও তার বাবা শাহজাহান মোস্তফার মুখ করুণ অবস্থা, সেটুকুই বুঝে নিল। তন্ময় খুব স্বভাবতই গিলে ফেলেছে কথাটুকু। কিন্তু কেন? আর তার এমন দুর্দশার অবস্থা তন্ময় ব্যতীত কেউ পারদর্শী নয়। কিন্তু তন্ময় তো কিছু করেনি, আর তার তো মনে পড়ছে না এমন কিছু। এই মুহূর্তে বাপ চাচার পেছনে এসে দাঁড়িয়েছে বাড়ির প্রত্যেক সদস্য, এমনকি ছোট দীপ্ত। বাকি রয়নি ওরও, বাকি রয় শুধু ওরও। তন্ময় ওর ছায়া পর্যন্ত দেখল না। এতে সে চিন্তিত হয় কিছুটা। অনেকগুলো কল করা হয়েছে তাকে, ওরও কিছু হলো না তো। বিহূলুপ চোখে বাড়ির এক একজনকে দেখতে দেখতে বেরিয়ে নেয় সে। ইতিমধ্যে কপালে পট্টি করা সুমন বেরিয়েছে, তন্ময়ের জন্য খুলে দিয়েছে দরজা। তন্ময় বেরোতেই যেন নীরবতার আরো গাঢ় হয়। পরপর আকাশ জমিন কাঁপিয়ে চিৎকার দিয়ে ওঠেন জাবেদা বেগম। সেই চিৎকারের শব্দে বোধহয় আরো বাকিদের মস্তিষ্ক নড়ে বড়ে ওঠে। মোস্তফা সাহেব রাগিত মুখের পরিবর্তন ঘটে এই মুহূর্তে। জাবেদা বৃষ্টির ধারণা ধরেই ছুটে গেলেন ছেলের দিকে। কোনোভাবে কম্পন হাতে ধরলেন ছেলেকে। তার পূর্বে ছলছল চোখ দিয়ে ঝর্ণার মতো জল গড়ছে। তন্ময় ডান হাতে খুব চটজলদি মায়ের কাজ জড়িয়ে নিয়ে ভেতর উতলা হলো। তখনও ঝিরঝির করে বৃষ্টি বইছে। তন্ময়ের পাশে ভদ্রমহিলা মৃদু ভিজেছে বটে। সুমন উপরে ভাড়া নামিয়ে উবারের ভাড়া মিটিয়ে
পিছু পিছু যাচ্ছে। কয়েকবার আর চোখে দেখে নিলেন মোস্তফা সাহেবের অবিশ্বাস্য চোখের দৃষ্টি। ছেলের দিকে কেমন কাতর চোখে চেয়ে আছে ভদ্রলোক যেন পারছে না কেটে কেটে ছেলেকে জড়িয়ে ধরতে। ইতিমধ্যে কম বেশ সকলে কেঁদে কেটে একাকার। তন্ময়কে বসানো হয়েছে সোফায়। মোস্তফা সাহেব ছেলের সামনে দাঁড়িয়েছেন। বাবা রহমান ভেজা চোখ দেখে তন্ময় নিচেও অসহায় হয়ে পড়েছে। হাত বাড়িয়ে ধরে মোস্তফা সাহেবের হাতটা, বলে থেমে থেমে, আমি ঠিক আছি বাবা, শান্ত হও। মোস্তফা সাহেবের কণ্ঠস্বর যেন কেঁপে ওঠে। কোথায় ঠিক, কিভাবে, কি হলো? বলতে গিয়েও তিনি ছেলের রক্তমাখা মুখখানা ভালো করে দেখলেন। কেমন চিনচিন করছে তার বুকটা, চিকচিক করে উঠল চোখ দুটো। তন্ময় বাবার ডান হাতটা আলতোভাবে ধরে টেনে বসায় পাশে। প্রত্যুত্তরে সে শুধু বাবার ছলছল চোখ জড়াইছে। জাবেদা বেগমের সামনে সমান দিচ্ছিলেন মুফতি বেগম, সুমিতা বেগম, তারাও কেঁদেছে। তবে মায়ের চেয়ে নয়, মা তো মাই হয়। অন্যদিকে দীপ্ত পারছে না তন্ময়ের কোলে চড়ে কাঁদতে। ওকে ঝোরপূর্বক আকাশ কোলে এক প্রকার জাপটে আটকে রেখেছে। তন্ময় ধারে কাছে ঘেঁষতে দিচ্ছে না। আনোয়ার সাহেব চিন্তিত কণ্ঠে শুধালেন, কিভাবে কি হলো বাবা? তন্ময় বেশ স্বাভাবিকভাবে, অ্যাক্সিডেন্ট হয়েছে চাচু বলে, আলহামদুলিল্লাহ তেমন কিছু হয়নি, চিন্তা করো না, শান্ত হও। মোস্তফা সাহেব তাকালেন সুমনের দিকে। পরিপূর্ণভাবে ঘটনা শুনতে আগ্রহী বোঝায়। সুমন জড়সড় হয়ে যায়। রোধ হয়ে আসা কণ্ঠনালী তবু কোনো রকমে মুখ খুলে পরিষ্কারভাবে সব বলে। এতে রুক্ষ হয়ে 3 শাহজাহান, তারা ওই ড্রাইভারের নামে মামলা দেবে, ওই গাড়ির মালিকের নামে দেবে। প্রচণ্ড রাগে তারা ট্রাক ড্রাইভারের গোষ্ঠী উদ্ধার করতে ব্যাকুল। তন্ময় আশেপাশে খুব করে নজর দিচ্ছিল। অরুকে এখনো দেখেনি, ওর স্বরও শোনা যাচ্ছে না। অবশেষে জিজ্ঞেস করে বসে, অরুকে দেখছি না যে, ও কোথায়? মুহূর্তেই ফিরে আসে দোরগড়ায় সে থমথমে পরিস্থিতি। তন্ময়ের পাশে বসা মোস্তফা সাহেবের শরীর কাটকাট করে যায় যেমন। আনোয়ার সাহেব কাচুমাচু করছে। জাবেদা বেগম কাঁদছিলেন। এহেন প্রশ্নে যেন আরও কষ্ট কিছুটা লাঘব হয়েছে। তিনি চোখ মুছে স্বামীকে উদ্দেশ্য করে বলল, আশরাফুল ভাইকে আবার আসতে বলো কষ্ট করে, ছেলেটাকে দেখে যাক, ওষুধ আনতে হবে, খেয়ে দিয়ে ওষুধ খাবে, আমি খাবার গরম করতে বসাই। তন্ময় মায়ের বলা এই কথাটা পরিষ্কার শুনে, আশরাফুল ভাইকে আবার আসতে বলো, এই কথাটুকু তার পুরো মস্তিষ্ক মনোযোগ জুড়ে। আশরাফুল চাচা তার বাবার কাছের বন্ধু, ভদ্রলোক, একজন সুনামধন্য ডাক্তার। তার বাতাদের এলাকাতেই, বেশিরভাগ ক্ষেত্রে দেশের বাইরেই থাকে। বছরখানেক হচ্ছে দেশে আসছেন। সে কেন এসেছিল? সচরাচর আসে না। তন্ময় ফের চিন্তিত গলায় প্রশ্ন করে, আশরাফুল চাচা কেন এসেছিলেন? আর ওরু কোথায়? বলছে না কেন? আবারও এক গাঢ় নীরবতা নেমে আসে। দীপ্ত কিছু একটা বলতে চায়, আকাশ মুখ চেপে সরে গেল। আশ্চর্য, মোস্তফা সাহেব ছলছল দৃষ্টিতে কেমন রহস্যময় হয়ে উঠেছে। তন্ময় বাঁকা চোখে আপাতমস্তক একবার দেখে নেয়, অন্যদিকে ফিরে রাখলো মাথা। তন্ময় হতভম্ব। জবাবের আশায় চাচাদের দিকে চাইল। তার চাচা দুটো কাচুমাচু করছে। কি এক অবস্থা! মোস্তফা সাহেব ইতিমধ্যে ফোন করেছে বন্ধুকে, ফের আসতে বললেন এক্ষণই। এই মুহূর্তে ওপর দিকে সোফায় বসেছে গুটিসুটি মেরে। জাবেদা বেগম এসেছেন ট্রে নিয়ে। টেবিলে রাখতে রাখতে হেসে বললেন, রাতে আজ এখানেই থাকো, ঠিক আছে? বেশ রাত হয়েছে, ফেরার দরকার নেই। সুমন মাথা দুলিয়ে নিজেও সম্মতি বোঝায় আর তার বাড়ির সদর দরজা 12টায় বন্ধ করে দেয়। ফিরেও ঢুকতে পারবে না, বাড়ির করা নিয়ম রয়েছে। জাবেদা বেগম কথা শেষ করে ছেলেকে কমলার জুস ধরিয়ে দেন, বলেন, খাবার গরম করতেছি, অন্য কিছু চটপট রেঁধে দিব। তন্ময় এবার মহাবিরক্ত। তার ক্লান্ত শরীর যেন ক্লান্তি ভুলে বসেছে। নীল ব্যথা পালিয়েছে। সে সবার এমন ভাতবাজি দেখে অবাক না হয়ে পারছে না। অশান্ত হয়েছে সে। হয়েছেটা কি বলবা তো? জাবেদা বেগম প্রত্যুত্তরে স্বামীর মুখের দিকে চান। আনোয়ার সাহেবও ভাইয়ের মুখের দিকে চায়। ওহি সাহেবও বড় ভাইয়ের মুখের দিকে চেয়ে আছে। তন্ময় নিজের চোখ দুটো কুঁচকে উঠেছে উতলা হয়ে। সে নিজের উপরে যাবে এমন অবস্থা। মোস্তফা সাহেব ছেলের দিকে এক পলক চেয়ে অদ্ভুতভাবে ভিঞ্চি কাটলো। তন্ময় আশ্চর্য হতে ভুলে যায়। ভদ্রলোক অন্যদিকে ফিরে বলল, মেয়েটা ঘুমাচ্ছে, ওকে ডিস্টার্ব করো না, তোমার এই অবস্থা দেখলে সমস্যা হবে। তন্ময় সচেতন হয় এই মুহূর্তে। কি হয়েছে ওর? আমাকে জানাওনি কেন? এবার মোস্তফা সাহেব দুর্দান্ত গলায় মিনমিনিয়ে বলল,
মিনমিন করে, ও জানো না, দেখতেছি তোমরা তো অনেক আগের জানা, তোমার তো আরো অনেক আগে জানার কথা। আনোয়ার সাহেব মুখ ঘুরিয়ে অন্যদিকে চেয়ে আছেন। সুমিতা বেগম আঁচলে মুখ গুটে রেখেছেন। হাসছে নাকি কাঁদছেন বোঝা মুশকিল। তন্ময় কি বলবে বুঝতে পারছে না। ওখান থেকে আমি কিভাবে জানবো? মোস্তফা সাহেব এবার মিনমিন করছে, যা করার আগেই সেরেছ। আনোয়ার সাহেব চোখ মুখ ডান হাতে চেপে আলতোভাবে উঠে পড়েছে, তার কাঁধ কাঁপছে। তন্ময় বাড়ি সবার দিকে ভালোভাবে নজর রাখে, তাদের মুখে এমন অবর্তনীয় এক্সপ্রেশন বুঝতে পারলো না ঠিক। আশ্চর্য। মোস্তফা সাহেব এবার ছেলের বাঁকা চোখে পরখ করে নিয়েছে। আশ্চর্য তো বটেই, অসভ্য ছেলে মানুষ, এইটুখানি মেয়ে আমার। তন্ময়ের মুখটা হাঁ হয়ে আসে, তার পাগল হয়ে যাওয়া বাকি। তখনও হন্তদন্ত কদমে ঢোকেন আশরাফুল সাহেব। তন্ময়কে দেখে আবেগে আপ্লুত হতে গিয়েও হেঁটে আসতে থাকেন সে। আরে আমার রাজপুত্র, কেমন বোধ করছো? হা হা, কংগ্রাচুলেশন ডু ইউ ইয়াং ম্যান। একজন চমৎকার বাবা হয়েও সে কি দোয়া করছিল, আমাকে কিন্তু দিনাজপুরে মিষ্টি খাওয়াতে হবে, বুঝতেছ? তন্ময়ের হাতে জুসের গ্লাসটা পড়ে গেল ফ্লোরের ওপর। ওইটা সখানে খণ্ড হয়ে ভেঙে চুরে ছিটিয়ে পড়েছে, শব্দ তুলে নীরবতা চিরে। রাজপুত্র আমার, তোমার মুখের অবস্থা তো ভয়ঙ্কর। এত আশ্চর্য এক্সপ্রেশন আর মিনিং মানা যাচ্ছে না। বলি মনে হচ্ছে যেন অনাগত বাচ্চাদের সুদর্শন পিতা তুমি নও। খুবই সন্দেহজন। তন্ময়ের তাজ্জব বনে যাওয়া ছুটে যায় এই ভদ্রলোকের অভদ্রজনিত কথাবার্তায়। সে বিদ্যুতের গতিতে ভদ্রলোকের বাক্যের মাঝখানে ফোড়ন কাটে, অত্যন্ত বিরক্ত হবে বেশ রাগিত গলাতেই। অবশ্য আমার বাচ্চা, আমার বউ, সবাই আমার। শাহজাহান তন্ময়ের। আঙ্কেল, আপনি প্লিজ নিজের মুখের ওপর দয়া করে একটু লাগাম টানুন। আশরাফুল সাহেব মুহূর্তেই বুকে কম্পন তুলে শব্দ করে হেসে উঠলেন। হাসির শব্দে কেঁপে ওঠে শাহজাহান বাড়ির লিভিং রুম। হেসে হেসে তিনি তন্ময়ের দিকে আমোদে এগোচ্ছেন। কাছে কাছে সে তন্ময়ের চওড়াকার থাপ্পড় দিয়ে উৎসাহিত গলায় বলে, এই তো, এটাই হচ্ছে আসল তেজ। অমন এক্সপ্রেশন মেস করে কি বোঝাতে চাচ্ছিলে বোকা ছেলে? তুমি বাবা হতে চাচ্ছ ইয়াং ম্যান। বাবা? বছর খানেকের মাথাতেই খুলে বাচ্চা নিয়ে ঘুরতে হবে, দিনরাত শুনতে হবে কান্নাকাটি, আর 3 বছরের মধ্যেই শুনতে হবে পাপ্পা ডাক, এই পৃথিবীর অন্যতম ভালোবাসার ডাক, আদরের ডাক। তোমার বাবা তো এখনো কাঁদেন, তুমি নরম স্বরে বাবা ডাকলেই। মোস্তফা সাহেব আর চোখে বন্ধু দেখে কড়া দৃষ্টি নিক্ষেপ করে। তা দেখার সময় কই আশরাফুল সাহেবের। তিনি আরও বলতে থাকলেন, বাড়ি থেকে যখন কাজের জন্য বেরো কাঁদে কে? বউ তো আমার, তখনও বাচ্চা বউ দুটোই কাঁদবে। হা হা। তন্ময় নির্বিকার চোখে আশরাফুল সাহেবের প্রাণোজ্জ্বল হাসিটুকু দেখলো। দীর্ঘশ্বাস ফেলে ঘুরে দাঁড়ালো মোস্তফা সাহেবের দিকে। মোস্তফা সাহেব তখন কান খাড়া করে শুনছিলেন, তবে অন্যদিকে ফিরে থেকে এ যাত্রায় আর চোখে চাইতেই ছেলে চোখে চোখ রাখলো। অপ্রস্তুত মোস্তফা সাহেব লক্ষ্য করলেন ছেলেটা তার নির্বিকার নেই, তার চোখ মুখ গম্ভীর, তবে চোখের ভাষা ভিন্ন কিছু বলছে। মোস্তফা সাহেব বোঝেন, দাঁড়িয়ে পড়েন, ছেলের সামনাসামনি হন। ছেলেটার শারীরিক দুর্বলতা তখনও শোচনীয়। ভদ্রলোক একমাত্র ছেলের জন্য অত্যন্ত চিন্তিত। ছেলের মুখের গভীর চোখটুকু রক্তিম হয়ে উঠেছে তার। মোস্তফা সাহেব মুহূর্তে উতলা হন। কি হলো? তন্ময় প্রত্যুত্তর করে না, শুধুই চেয়ে রয়। তার চোখের কোণে দৃশ্যমান রূপে ভিজে উঠেছে, লম্বা নাকের পাটা তন্তুটো ফুটে উঠেছে। মোস্তফা সাহেব ছেলের অন্যরকম এমন পরিবর্তন আশ্চর্যবিহিত ব্যাকুল হন। কাঁধে হাত রেখে সংকুচিত বলে, এই তন্ময়। তন্ময় আচমকা জড়িয়ে ধরে বাবার মোস্তফা সাহেবের বাহু। মোস্তফা সাহেব এই মুহূর্তের জন্য কিংকর্তব্য বিমূঢ় হলেও পর মুহূর্তে আবেগে আপ্লুত হয়। কিছু সময় অপ্রস্তুত তিনি ভালো লাগার জোয়ারে ভেসে যায়। তিনিও 2 হাতে রাখেন ছেলের পিঠে। তন্ময় বন্ধ চোখে কোন বেয়ে গড়িয়ে পড়ে 1 ফোঁটা অশ্রু জল। সে বিড়বিড় করে, আমি খুব খুশি বাবা, ভীষণ খুশি। আমার বাচ্চা আসছে, আমি বাবা হব। এই বাবা হওয়ার আনন্দটুকু অনুভব করার জন্য
আমার কি অন্যায়? আমার অরু নিজেও তো বাচ্চা। মোস্তফা সাহেব দেখেন বাড়ির সবাই কাঁদছে। আনোয়ার সাহেবের চোখ দুটো রক্তিম, আঁচলে মুখ গুজে কাঁদছেন জাবেদা বেগম। কেন কাঁদছে সবাই আশ্চর্য, অথচ পরপর খেয়াল করলো তার গালে উষ্ণ অনুভূতি। তিনিও যে কাঁদছেন, এই যে ছেলের ওপর তার রাগারাগি করার কথা, অভিমান করার কথা, অথচ তিনি কাঁদছেন। মোস্তফা সাহেব মুহূর্তেই শুধু ছেলের বাবা, নিজের সন্তানের বাবা, ছেলের খুশি সবকিছু অবলীলায় বলে বসলেন। অন্যায় কেন হবে? আল্লাহ চেয়েছেন, তিনি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তন্ময় ভাঙা কণ্ঠে প্রত্যুত্তরে বিড়বিড় করে আলহামদুলিল্লাহ। মোস্তফা সাহেব মৃদু হেসে ফেলেন, চোখে জল নিয়েই বলেন, কংগ্রাচুলেশন টু ইউ মাই সন। আনোয়ার সাহেব আর চোখে দেখে তন্ময় বাবাকে ছেড়ে চাচার দিকে এগোতে চায়। পূর্বে আনোয়ার সাহেব কাছে এসে জড়িয়ে ধরে সতর্কতা সাথে কোনো রকমের মাফটাই তুলতে চায় না। আমার তন্ময় আমার ওর জন্য সবসময় ভালো চেয়ে এসেছে। আমি জানি, বিশ্বাস করি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করে। মেয়েটা ছোট, অনেক যত্নে রাখবো আমরা আপসেট হব না বাবা। তন্ময় শান্ত হয়, ওকে পাহাড় সম পাথরে ভরা ওঠে, আনন্দে বড় হয়ে ওঠে, শ্বাস টেনে নেয় ভেতরে। বেশ ফ্রি লাগছে নিজেকে। বাধা ভাঙা খুশিতে বুক ব্যথা করছে। অন্যদিকে একে একে পালাক্রমে সবাই তন্ময়কে জড়িয়ে ধরতে উতলা। আনোয়ার সাহেব আর ওহি সাহেব ভাইপুত্রকে জড়িয়ে ধরে আছে। আকাশে সে জড়িয়ে ধরেছে আবেগে ভেসে। থ্যাংক ইউ আমাকে চাচু বানানোর জন্য। রূপী ভাইয়ের সাথে সুর মিলিয়ে ফুপি বানানোর জন্য থ্যাংক ইউ। আনোয়ার সাহেব, ওহি সাহেবও হেসে ওঠেন। মোস্তফা সাহেবের ঠোঁটে এক টুকরো হাসি। জাবেদা ও সুমিত্রা বেগম আরিয়ারে দুজনকে চোখে মেতেছে আঁচলে। থমে থমে পরিবেশ কেটে যাচ্ছে। দীপ্ত নিজেকে ঝাড় পেতেই যেন আকাশ ছুটে নিয়েছে। ছুটে এসে ধরে তন্ময়ের পা, চোখ মুখ ভেজা। তন্ময়ের গায়ে লেপটে গিয়ে আদুরে গলায় বলে, বড় ভাইয়া আমি ভয় পেয়েছি, বুক ধরফর করছে, প্লিজ ভালো হয়ে যাও তাড়াতাড়ি। তন্ময় ঝুঁকে বাচ্চা মুখটা দুহাতে মুছে দেয়, গভীর বলে মিহিস্বরে, আমি ঠিক আছি, কিছু হয়নি। দীপ্ত নাক টেনে আতঙ্কিত কণ্ঠে বলে, অনেক রক্ত তোমার গায়ে। মোস্তফা সাহেব খুবই বিচলিত হয়। আপদমস্তক ছেলেকে দেখে ফের পেশের আনতে পড়েন। সোফায় গিয়ে বসে শাহজাহান বাড়ির ইমোশনাল মেলোড্রামা দেখতে থাকা বন্ধু ধমকে ওঠে, তোকে ডেকে এনেছি আমার ছেলেকে দেখতে, ওকে একটু দেখ। আশরাফ সাহেব নিয়ে গিয়ে দ্রুত কাছে ডাকেন তন্ময়কে। তন্ময় পাশে গিয়ে বসে, বাবার দিকে চেয়ে অসহায় গলায় বলে, আমি ঠিক আছি, মাথার আর হাতে চোট পেয়েছি, ব্যান্ডেজ করিয়ে ওষুধও লাগিয়েছি। মোস্তফা সাহেবের বাবা মনে সে কথা কি মানে? তিনি অসন্তুষ্ট প্রকাশ করে, তোমার চাচু একটু বেশি দিক এপ্লুপ্ত হবে। তন্ময় অসহায় হয়ে বসে রইল। আশরাফুল সাহেব চেক করলেন, তিনি ব্রিফকেস এনেছিলেন সাথে করে। তন্ময় আর চোখে চাইল ওপরে, খুব করে দেখলো ফাঁকা করিডর। তারপর আশরাফুল সাহেবের মুখে চেয়ে পরিষ্কার গলায় জানতে চাইল, ওর কেমন আছেন চাচা? আশরাফুল সাহেব আশ্বাস করল নরম কণ্ঠে, আলহামদুলিল্লাহ ভালো, সম্ভবত 2 মাসে প্রেগনেন্ট। আগামীকালে হাসপাতালে নিয়ে এসো, কিছু চেক আপ করতে হবে, ওর প্রতি দ্বিগুণ যত্নশীল হতে হবে। এই তো আমার বলতে হবে না, তুমি এভাবে ওকে খুব যত্নে রাখো, বাড়ির সবাইও, এটা আমি জানি। তন্ময় মাথা দোলায়, আরো কিছু প্রশ্ন করতে চায়। অমনি পিনপত নীরবতা। দোতলার দরজা খোলে, নুপুরের ধ্বনি এসে ছুঁয়ে যায় কানের পাশটা। তন্ময় বিচলিত হয়ে তাকায় নিচের দিকে। সে শার্ট খুলে দূরে ছুঁড়ে ফেলে। এইটুকু সময় তাকে দেওয়া হয় না। অরু অধূষণে কদমে সিঁড়ি বেয়ে নেমে এসেছে, সাদা কামিজ পরনে, নুপুরের ধ্বনি পড়ছে সবখানে। ওকে ওইখানে নামতে দেখে সবাই শ্বাস বন্ধ করে চেঁচিয়ে ওঠে, সাবধানে। ওরু চমকে ওঠে, বেচারি মুখ করে এতগুলো চিৎকার থমথম খেয়ে ওঠে। তন্ময় দাঁড়িয়ে পড়েছে বিচলিত অরুকে দেখে। লম্বাটে তন্ময়ের ব্যান্ডেজ, গায়ে শার্ট রক্তিম, প্যান্ট ধুলোবালিতে মেখে, বিস্তর্ণ মুখ। অরুর বিস্ফোরিত চোখের পাতা পলক পড়ে না। অস্পষ্ট স্বরে ডেকে ওঠে, তন্ময় ভাই। তন্ময় ঘাবড়ে যায় সেই ডাকে। শীতধারা বেয়ে শীতল শিহরণ স্রোত বেয়ে যায়। ওর হাত কাঁপছে অস্পষ্ট আর্তনাদ করা চোখ জোড়া। তন্ময় এই মুহূর্তে লিভিং রুমে সবার সামনে না থাকলে এতক্ষণে কান্নারত ওই গোলাপি ঠোঁট জোড়া এক শক্ত করে চুমু খেয়ে দিত। এতক্ষণ ধরে কাছে কখনোই পারত না। ওর কম্পিত হাত এসে ছুঁয়ে দেয় তন্ময়ের রক্তিম শার্ট। তন্ময় নরম তুলতুলে হাতটা ধরে শক্ত করে
অন্য হাতে মুখে ধরে নদীর জলের মতো শান্তমিহি গলায় বলে, আমি ঠিক আছি, কান্না বন্ধ কর, শ্বাস নিতে পারছিস না। অরু কান্নার দখলে শ্বাস নিতে পারছে না ঠিক মতো। হেঁচি তুলে সে বলেই গেল কান্না ভেজারত গলায়, কিভাবে হলো? আমি যেতে চাইনি, একদম চাইনি। মোস্তফা সাহেব অনুশোচনায় নড়ে চড়ে ওঠে। তিনি তো পাঠিয়েছিলেন ছেলেকে, না পাঠালে তো আর এমন হতো না। অন্যদিকে তন্ময় অসহায়। সে আগে থেকে কল্পনা করেছে মেয়েটা এমন করবে, এভাবে কাঁদবে। তারপরও সে অসহায়। এই অঝোর কান্না যেন মেয়ের কাছে সে মাথা ছুঁয়ে শান্ত করতে চায়। হয়েছে তো, থাম, চুপ, শান্ত হ। জাবেদা বেগম, সুমিতা বেগম, মুফতি বেগম রান্নাঘরের দিকে হাঁটা ধরেন, আঁচল মুখে গোছে। তারা মিটমিট করে হাসছে। মোস্তফা সাহেব ভাইদের নিয়ে এই রাত বিরাতে বাগান দেখতে বেরিয়ে গেলেন। সাথে আশরাফুল সাহেবও বাধ্য হলেন যেতে। আকাশ মাথা চুলকাতে সরে গেল। আশেপাশে রবি দীপ্তও নেই। তন্ময় সকলের এহেন কাণ্ডে হাসে অগোচরে। বুকে থাকা ছোট্টখাটো শরীরটা আরো গভীরভাবে জাপটে ধরে নিজের মধ্যে। দুহাতে এগিয়ে নেয় আলগোছে চুলগুলো। অরুর কান্নার গতি কমে এসেছে। হেঁচকি তুলছে ঘন ঘন, চোখ মুখ টকটকে লাল। তন্ময় ওই মুখে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে। কিছু জানে না। তন্ময়ের চাপা গলায় আওড়ায়, পুরো বাড়ি মাথায় তুলে দিয়ে তুই কিছুই জানিস না। ওর নাক টেনে ভাঙা কণ্ঠে থেমে থেমে শুধায়, কি জানবো? বড্ড আদরে শোনায় কথাটা। তন্ময় চারদিকে একবার চেয়ে নেয়। সব ফাঁকা, কেউ নেই। সে মাথা নুয়ে ফেলে। ততক্ষণে ওর চোখে চোখ রেখে কোমল দৃষ্টিতে চাপা গলায় বলে, এই যে তুই আমার বাচ্চার মা হতে যাচ্ছিস। কেঁদে কেঁদে ফুলে চোখ থেকে আরো দুফোঁটা দগ্ধ জল বেয়ে পড়ে ওরুর। অবিশ্বাস্য চোখে ফ্যাল করে চেয়ে রয় শুধু। তন্ময় মৃদু শক্ত করে টেনে রেখেছে ওরুর নাজুক গলা। গম্ভীর গলায় জিজ্ঞাসাবাদ করতে চাইছে সে। শেষমেশ পারে না। এমন অসময়ে কখনো পারবেও না, অসম্ভব। নরম হয়ে আসে স্বর, ওষুধগুলো খাসনি তাই না? ওর হতবিমল অবস্থায় দারোয়ান বড় বড় চোখে চেয়ে আছে শুধু। পরপর দুহাতে চেপে ধরেছে মুখে, অস্পষ্ট আর্তনাদ করে বসে। তন্ময় নিগুড় চোখে চেয়ে রয়। ওর উজ্জ্বল চোখে নিজের ভবিষ্যৎ দেখিয়ে, এক সুন্দর ভবিষ্যৎ। এই ভবিষ্যতের জন্যই তো সে ওষুধগুলো ঠিকমতো খায়নি।